নমস্কার। ক্লাস 10-এর বাংলার দশম পাঠ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি যে পাঠ্যাংশটি আমাদের রয়েছে তার উৎস, পূর্বসূত্র, বিষয় সংক্ষেপ এবং নামকরণ নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। আমি শুভব্রত মল্লিক। তাহলে আসুন শুরু করা যাক। বাংলা সাহিত্যের কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যে পথের দাবি উপন্যাস, সেখান থেকেই নেওয়া হয়েছে আমাদের আজকের পাঠ্যাংশ, যার নাম পথের দাবি। এর যদি পূর্বসূত্র মানে কোত্থেকে এটা এলো, মানে গল্পটার আগে কি হয়েছে, সেটা যদি আমাদের একটু জানা থাকে তাহলে বিভিন্ন কোশ্চেনের উত্তর দিতে আমাদের সুবিধা হয়। তাহলে আসুন জেনে নিই। পথের দাবি উপন্যাসের শুরুতেই আমরা অপূর্ব এবং তার পরিবারের বর্ণনা পাই। অপূর্ব ছিল এক নিষ্ঠাবান ব্রাহ্মণ। এমএসসি পাশ করার পর অপূর্ব কলেজের প্রিন্সিপাল বোথা কোম্পানিতে একটা চাকরির জোগাড় করে দেন। আর এই বোথা কোম্পানির নতুন অফিস ছিল রেঙ্গুনে, যা বর্তমানে বার্মা। মায়ের খুব একটা মত না থাকা সত্ত্বেও অপূর্ব রেঙ্গুন যাত্রা করে নিজের চাকরি জীবনের সূচনা করেন। রেঙ্গুনে এসে অপূর্বর নামকরণ নানা রকম অভিজ্ঞতা হয়, কখনো ভালো অভিজ্ঞতা, কখনো আবার খারাপ। চাকরি করতে গিয়ে অপূর্বর সঙ্গে এক মারাঠি ব্রাহ্মণের আলাপ হয়, যার নাম রামদাস তরওয়ালকর। অপূর্বরা তাকে ভালো লাগে। অপূর্ব রেঙ্গুনে যে বাড়িতে থাকতো, সেই বাড়ির ওপরের তলায় এক সাহেব তার খ্রিশ্চান মেয়েকে নিয়ে থাকতেন। সাহেবটি অপূর্বর সঙ্গে যথেষ্ট খারাপ ব্যবহার করলেও তার খ্রিশ্চান মেয়েটি ছিল অত্যন্ত নম্র ও ভদ্র। এক নতুন শহরে অপূর্বর সঙ্গে একটি খারাপ ঘটনা ঘটে। অপূর্বর অনুপস্থিতিতে তার ঘরে চুরি হয়ে যায়। এই সময় খ্রিশ্চান মেয়েটি তাকে সাহায্য করে। তার জন্যই টাকা কড়ি ছাড়া অপূর্বর বাকি জিনিসপত্র চুরি হওয়ার হাত থেকে বেঁচে যায়। অপূর্বর এই চুরির ব্যাপারে আইনের সাহায্য নিতে চেয়েছিলেন, কিন্তু খ্রিশ্চান মেয়েটি রাজি ছিল না। রেঙ্গুনের পুলিশ কর্তা নিমাইবাবু ছিলেন অপূর্বর বাবার বন্ধু, আর অপূর্বর এই রকমই আত্মীয়। অপূর্ব পুলিশ স্টেশন যাওয়ার সময় রাস্তাতেই নিমাইবাবুর সঙ্গে তার দেখা হয়। নিমাইবাবু সেই সময় জাহাজ ঘাটে যাচ্ছিলেন। তাদের কাছে খবর ছিল পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক, যিনি রাজবিদ্রোহী এবং যাকে ধরার জন্য পুলিশ কর্তারা ব্যস্ত, তিনি নদীপথে জাহাজে রেঙ্গুন আসছেন। অপূর্বকে তিনি তার সঙ্গে নিয়ে যান। অপূর্ব সব্যসাচীর কথা শোনা মাত্রই খুব উত্তেজিত হয়ে ওঠে এবং যেতে রাজি হয়। সিঙ্গাপুরে 3 বছর জেল খেটে সব্যসাচী রেঙ্গুনে আসছেন। সব্যসাচী ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এবং আইন পাশ করেছিলেন। সব্যসাচীকে নিয়ে বেশ কিছুক্ষণ তাদের মধ্যে কথোপকথন চলে। জাহাজ জেটির গায়ে এসে যখন ভিড়ল, তারা সব্যসাচীকে খুঁজে পেলেন না। সবাই ভাবল সব্যসাচী হয়তো পালিয়েছেন। কিন্তু জগদীশবাবু সন্দেহের বশে কয়েকজনকে থানায় নিয়ে গিয়েছিলেন। নিমাইবাবুও থানায় গেলেন আর অপূর্বকেও সঙ্গে করে নিয়ে যেতে চাইলেন। অপূর্ব নিমাইবাবুর সঙ্গে পুলিশ স্টেশনে গেল। অপূর্ব আর নিমাইবাবু পুলিশ স্টেশনে যাওয়ার পরের ঘটনাই আমাদের মূল যে পাঠ্যাংশ তাতে আছে। এবার আমরা পূর্বসূত্র থেকে যেটা বিষয়বস্তু তাতে ঢুকব। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি উপন্যাসের একটি অংশ হচ্ছে আমাদের আজকের পাঠ্যাংশ। এখানে মূলত দেখা যাচ্ছে পুলিশ পলিটিক্যালি সাসপেক্ট সব্যসাচী মল্লিককে ধরার জন্য ব্যস্ত। এই জন্যই বর্মার তেলের খনির যেসব মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে রেঙ্গুনে এসেছেন, তাদের সবাইকে তদন্ত করা হয়েছে এবং একটু বেশি সন্দেহের জন্য একজনকে পুলিশ স্টেশনে নিয়ে আসা হয়। সে নিজের পরিচয় দেয় গিরিশ মহাপাত্র বলে। এই গিরিশ মহাপাত্রের আচরণ, সাজ পোশাক দেখে এবং তার পকেটে ও ট্যাঁকে থেকে পাওয়া জিনিসপত্র দেখে তারা বোঝে যে সে ব্যক্তি কখনোই সব্যসাচী মল্লিক হতে পারে না। তাই তাকে ছেড়েও দেওয়া হয়। কিন্তু এই গিরিশ মহাপাত্রই ছিল সব্যসাচী মল্লিক, একজন স্বদেশী আন্দোলনের বিপ্লবী।
এই সব্যসাচী মল্লিক নিজের দেশের জন্য লড়াই করছিলেন। পুলিশের চোখে ধুলো দেওয়ার জন্য তিনি নানা রকমের ছদ্মবেশ ধরতেন। গিরিশ মহাপাত্র এই কারণেই ছদ্মবেশটা ধারণ করেছিলেন, যাতে পুলিশের চোখে অনায়াসে ধুলো দিয়ে বেরিয়ে যাওয়া যায়। এই উপন্যাসের নির্বাচিত অংশটিতে আমরা অপূর্ব নামেও একটি চরিত্র পাই, যার বর্ণনা আমরা পূর্বসূত্র থেকে দিয়ে দিয়েছি। যারা নিজের দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করতে চাইছে তাদেরকে অপূর্ব সমর্থন করে। তাই পুলিশের কর্তা তার আত্মীয় হলেও সে সব্যসাচীকেই নিজের বলে মনে করে। অপূর্ব গিরিশ মহাপাত্রকে পুলিশ স্টেশনে দেখেছিলেন, আর দ্বিতীয়বার দেখেছিলেন রেঙ্গুন থেকে ভামনগরের উদ্দেশ্যে যাত্রা করার সময় স্টেশনে। অপূর্ব চিনতে পেরেছিলেন যে ওই ব্যক্তি সব্যসাচী মল্লিক, কিন্তু সে কথা অপূর্ব পুলিশকে জানায়নি, কারণ সে নিজের চোখে সামনে দেখেছে পরাধীন দেশে প্রতিদিন সাহেবদের হাতে দেশের মানুষের অপমান লাঞ্ছনা। আমরা এখানেও দেখি অপূর্ব নিজে সাহেবদের হাতে বিনা দোষে কীভাবে মার খেয়েছে, লাঞ্ছিত হয়েছে। তাই সে নিজেও চাইতো এই পরাধীনতা থেকে ভারতবর্ষ মুক্ত হোক। আমরা দেখি ট্রেনে যে প্রথম শ্রেণীর যাত্রী হয়েও অপূর্বকে নানাভাবে বিরক্ত করা হয়েছে, শুধু সে ভারতীয় বলে। তাই সব্যসাচীর আন্দোলনকে অপূর্ব মনে প্রাণে সমর্থন করত এবং সেও চাইতো পরাধীন দেশ একদিন স্বাধীন হোক। তাহলে আমরা উৎস, পূর্বসূত্র, বিষয়বস্তু জানলাম। নামকরণটা একটু জেনে নিই, কারণ আস্তে আস্তে আমরা ক্লাস 9-10 পেরিয়ে যখন 11-12 দিকে যাব, নামকরণ ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। আর একটা নামকরণ একটা গল্পের মধ্যে কি হতে চলেছে তার আগেই একটা সংকেত দিয়ে দেয়। তাহলে নামকরণটা একটু জেনে নিই। নামকরণের মাধ্যমেই যে কোনো সাহিত্যের অন্তর্নিহিত বিষয় বা ভাব তার পাঠকের কাছে ফুটে ওঠে, মানে আমরা বুঝতে পারি যে কী বিষয় বলতে চাইছে। সাহিত্যকর্মের নানা রকম সাধারণত বিষয়বস্তুর চরিত্র বা ভাব অনুযায়ী, আবার কখনো বা ব্যঞ্জনাত্মক ধর্মীয় হয়ে থাকে। নামকরণটা পড়লেই আমরা বুঝতে পারি যে গল্পটা কিসের ওপর, এবং তারপর আমরা ঢুকি। আজকাল ইউটিউবে যেমন আমরা থাম্বনেল দেখে একটা ভিডিও দেখি, ঠিক নামকরণটাও সেরকমই একটা ব্যাপার। এখানে শরৎচন্দ্রের লেখা পথের দাবী উপন্যাসের একটি নির্বাচিত অংশ আমাদের পাঠ্য হিসেবে নেওয়া হয়েছে। পাঠ্যাংশে আমরা গিরিশ মহাপাত্র চরিত্রটি পাই। সে আসলে একজন বিপ্লবী এবং স্বাধীনতার জন্য লড়াই করছে। তার আসল নাম সব্যসাচী মল্লিক। সে বিভিন্ন ছদ্মবেশে পুলিশের চোখে ধুলো দিয়ে বেড়ায় এবং তাতে সে সিদ্ধহস্ত। দেশকে স্বাধীন করাই সব্যসাচীর জীবনের মূল লক্ষ্য। মূল উপন্যাসে সব্যসাচী মল্লিকের একটি সংগঠন ছিল যার নাম পথের দাবী। এই সংগঠনে সব্যসাচী ছাড়া আরও কয়েকজন ছিলেন, যারা একত্র হয়ে দেশকে কীভাবে স্বাধীন করা যায় এবং এই স্বাধীনতা লাভের জন্য কোন পথে আন্দোলন করা যায় সেই সব বিষয়ে আলোচনা করতেন। এই সংগঠনের মূল লক্ষ্যই ছিল দেশকে পরাধীনতার হাত থেকে মুক্ত করা এবং স্বাধীনতার জন্য একজোট হয়ে আন্দোলন করা। এই সংগঠনের কার্যকলাপকে কেন্দ্র করেই উপন্যাসটি এগিয়েছে, আর এই সংগঠনের মূল কাণ্ডারি ছিলেন সব্যসাচী মল্লিক। সংগঠনের নাম অনুযায়ী মূল উপন্যাসের নামকরণ করা হয়েছে, আর আমাদের যে পাঠ্যাংশটি মূল উপন্যাসেও একটি নির্বাচিত অংশও এটা। তাই মূল উপন্যাসের নাম অনুযায়ী উপন্যাস থেকে নেওয়া আমাদের পাঠ্যাংশের এই নির্বাচিত অংশটির নামও পথের দাবী রাখা হয়েছে। তাহলে এই ছিল আজকে আমাদের সর্বোপরি যে ভিডিওটা আমি বানালাম তার উদ্দেশ্য, যেখানে আমরা ক্লাস 10-এর পথের দাবী, যেটা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আমাদের সাহিত্যের, বাংলা সাহিত্যের কথাশিল্পী যাকে বলা হয়, তার লেখা উপন্যাস থেকে নেওয়া হয়েছে। তার উৎস, পূর্বসূত্র, বিষয় সংক্ষেপ এবং নামকরণ সম্বন্ধে আলোচনা করলাম। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল বঙ্গবিদ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটি শেয়ার করো, লাইক করো, এবং অবশ্যই আর কী ভিডিও চাও সেটা নিচে কমেন্ট সেকশনে লিখতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের জন্য নমস্কার।